আসসালামু আলাইকুম। আজকে আমরা জিএসটির কোশ্চেন সলভ করতে যাচ্ছি। আমরা প্রথমত জিএসটির 2023-24 সেশনে আসা কোশ্চেনটা সলভ করব, এরপর 22-23, এরপর 21-22। ঠিক আছে, তো এই তিনটা কোশ্চেন আমরা ধারাবাহিকভাবেই ইউটিউবে দেওয়ার চেষ্টা করব সলিউশন। তো তোমরা দেখে নিবা, এগুলো আশা করছি অনেক উপকৃত হবে। তো চলো আমরা 23-24 সেশনের কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। স্পেশালি এগুলো ম্যাথ কোশ্চেন, আমাদের ফিজিক্স কোশ্চেন অলরেডি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে গেছো অনেক কোশ্চেন, আবার পাবাও কিছু কোশ্চেন। তো চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে। চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনে কি বলা হচ্ছে। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে y = 1/x হলে yn = what। আচ্ছা, yn বলতে কি বোঝাচ্ছে আসলে? yn বলতে বোঝাচ্ছে যে n-তম অন্তরজ বা nth ডেরিভেটিভ। এখন nth ডেরিভেটিভ মানে তুমি যদি n সংখ্যকবার এটাকে অন্তরীকরণ করো তাহলে কি মান পাবা সেটা বের করতে বলছে। তো আমরা প্রথমত একটু মনে রাখতেই পারি মুখস্থ করে, কিন্তু একটু দেখার চেষ্টা করি যে কীভাবে আসে আসলে। তো চলো এটা আমরা একটু দেখি। তো y = 1/x, যদি আমি y1 এটা নিই, যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত পাবা? -1/x²। ওকে, যদি তুমি y2 পাও তাহলে কত পাবো? -1 আমি রেখে দিলাম, আবার -2 চলে আসবে। ওকে, এরপর কত আসবে? 1/x⁻3। একইভাবে y3 যদি তুমি বের করতে চাও তাহলে -1 -2 -3 1/x⁻4। তো আমরা একটু কি করব, এই জিনিসগুলোকে সুন্দর করে লেখার একটু চেষ্টা করব। দেখো কিভাবে লিখি আমরা লিখলাম -1 1/x²। ঠিক আছে, এখন এইটাকে দেখো, এখানে কি মাইনাস টিকে থাকবে? মাইনাস কি টিকে থাকার চান্স আছে? নাই, কি হবে? প্লাস হয়ে যাবে। তারপরও আমরা মাইনাসটাকে কেন রাখবো? ইন জেনারেল কিছু কথাবার্তা বলার জন্য। তাহলে আমরা এটার ঘাত দিয়ে দিই 1, তাহলে -1 এর ঘাত যদি আমি 2 দিয়ে দেই তাতে করে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। আলটিমেটলি আর একটা ঘটনা ঘটবে, 2/x³। ওকে, আর এইটা আমাদের হয়ে যাবে -1³ কারণ মাইনাস টিকে থাকবে, একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, মাইনাস টিকে থাকবে আমাদের। ঠিক আছে, এই -1³ মানে -1। এরপর থাকবে দেখো 3 × 2/x⁴। তো আমরা একটু ইন জেনারেল এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। দেখো এই 1কে যদি আমি 1 ফ্যাক্টোরিয়াল লিখি তাতে কোনো প্রবলেম নাই। 2কে যদি আমি লিখি 2 ফ্যাক্টোরিয়াল তাতেও লেখা যাবে। এখন 3 × 2 এটা হয়ে যাবে 6, 6কে আমি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, যদি 3 ফ্যাক্টোরিয়াল লিখি তার মানে ব্যাপারটা কি রকম ঘটতেছে? ইন জেনারেল কথাবার্তা যদি আমরা একটু বলার চেষ্টা করি তাহলে কি আমরা পাচ্ছি দেখো তো। -1 একটা আসতেছে আমাদের, কত আসতেছে? ফার্স্ট ডেরিভেটিভে 1, তার মানে যদি nth ডেরিভেটিভ আমি করি, nth ডেরিভেটিভ করি তাহলে আসবে কত? পাওয়ার n। ওকে, এরপর আসতেছে দেখো, যখন আমার ফার্স্ট ডেরিভেটিভ তখন আমাদের আসতেছে 1 ফ্যাক্টোরিয়াল, সেকেন্ড ডেরিভেটিভে আসতেছে 2 ফ্যাক্টোরিয়াল, থার্ড ডেরিভেটিভে আসতেছে 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে nth ডেরিভেটিভে গিয়ে আসবে nth ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা লিখলাম যে nth মানে n ফ্যাক্টোরিয়াল। ওকে, ডিভাইডেড বাই ফার্স্ট ডেরিভেটিভে আসতেছে আমাদের x², তার মানে ডেরিভেটিভের থেকে ঘাত সংখ্যা 1 বেশি, তার মানে y2 বলতে সেকেন্ড ডেরিভেটিভে আসতেছে x³ 1 বেশি আবার। ঠিক আছে, সিমিলারলি nth ডেরিভেটিভে আসবে x⁻n+1। আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, অর্থাৎ আমরা yn = এই অংশটুকুকে লিখতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এইটা। এখন কিছু কথা, কি কথা? কথা হচ্ছে এইরকম কিছু জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ তুমি পরীক্ষার হলে এইভাবে খুঁজে খুঁজে বের করার জায়গাই পাবা না। মানে ম্যাথ যে করবা তুমি জায়গাই পাবা না, তাহলে কি করে সলিউশন করবা? তোমাকে কিছু মনে রাখতে হবে। তো এক্ষেত্রে কিছু আমি সাজেস্ট করতে পারি তোমাদের। কি সাজেস্ট? দেখো আমরা এটা মনে রাখতে পারি যে y = sin x, y = cos x, y = x⁻n। ঠিক আছে, এরপর y = e⁻x, y = ln x। তো এই জিনিসগুলা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা। কি yn মানে n ডেরিভেটিভে আসলে কি হয়,
এতে করে কি উপকার পাবা? উপকার পাবা যে তুমি ডিরেক্ট পরীক্ষার হলে যে এইটা মানে এইটা, এইটা মানে এইটা, শেষ। ওকে, আমাদের সেকেন্ড ম্যাথে যাচ্ছি আমরা। সেকেন্ড ম্যাথ খুব ইজি ম্যাথ, খুব ইজি ম্যাথ। আমাদের বলা হচ্ছে যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 4/5। তো আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখবো। কিভাবে লিখবো দেখো, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 4/5 এইটা যদি হয়ে থাকে তো আমি এটাকে আরেকটু অন্যভাবে লিখবো। কিভাবে লিখবো দেখো তো, এটাকে আমি কি কস থিটা ইকুয়াল টু 4/5 এটা লিখতে পারি না? যদি আমি এটা লিখতে পারি তাহলে ত্রিকোণমিতি অন্য অন্য অনুপাত আমি এই ত্রিভুজ থেকে বের করবো। এটাকে থিটা ধরলাম, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 5, এটা হয়ে যাবে আমাদের 3। তাহলে আমাদেরকে বের করতে বলছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমরা সলিউশন করে ফেলি। 1 তো 1 মাইনাস tan স্কয়ার, tan বলতে এখান থেকে কত পাবো আমি? tan থিটা ইকুয়াল টু পাবো 3/4, তার মানে 3/4 স্কোয়ার 1 প্লাস 3 ডিভাইডেড বাই 4 এর উপর স্কোয়ার। তো আমরা এটা পাচ্ছি। ওকে, যদি আমরা পেয়ে যাই তাহলে দেখো এখন কি করতে পারি, আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করব লসাগু করে। দেখো এখানে আমরা পাচ্ছি, এটার পাশাপাশি লিখি একটু, 1 মাইনাস 9/16, 1 প্লাস 9/16। আমি যদি উপরে লসাগু করি 16 মাইনাস 9, 16 প্লাস 9, তো এই দূরে কেটে যাচ্ছে, এই দূরে কেটে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে আলটিমেটলি 7 ডিভাইডেড বাই 25। 7 ডিভাইডেড বাই 25 এটা হচ্ছে আমাদের আনসার, 7 ডিভাইডেড বাই 25। খুব ইজি কোশ্চেন, 9-10 ম্যাথ, জিএসটিতে দিছে, তার মানে তুমি 1 মার্ক পাইছো এটা, ঠিক আছে। ওকে, নেক্সট। ওকে, আমাদের বলা হচ্ছে যে দুইটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ 45 এবং একটি সরলরেখার ঢাল হাফ হলে অপর সরলরেখার নতি কত? আচ্ছা, নতি বলতে কি আসলে বোঝায়? নতি বলতে ঢাল, নতি বলতে ঢাল। নতি আর ঢাল একই জিনিস, কথাটা একটু অন্যভাবে বলছে কিন্তু জিনিসটা আসলে একই। তাহলে আমরা সূত্র, খুব সুন্দর একটা সূত্র জানি যে tan থিটা ইকুয়াল টু প্লাস অ্যান্ড মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। আমরা এটা জানি, তাই তো? তো এইটা যদি আমরা জানি তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা কি করতে পারি, এই যে 45 এটাকে আমি ধরলাম থিটা, ঢাল এটাকে ধরলাম আমি m1। এখন আমি এমন একটা সরলরেখা বের করব 45 ডিগ্রি, এটা হচ্ছে m1, তাহলে m2 ঢাল বিশিষ্ট সরলরেখাটা আমি বের করব, মানে ঢালটা বের করব, জাস্ট সরলরেখা আমাদের লাগবে না এক্ষেত্রে। তাহলে আমরা বসাচ্ছি tan 45 বলতে 1, tan 45 বলতে 1, tan 45 বলতে আমাদের বুঝাবে 1 ইকুয়াল টু প্লাস অ্যান্ড মাইনাস m1 বলতে আমাদের বোঝাচ্ছে হাফ মাইনাস m2 1 প্লাস হাফ ইন্টু m2। তো আমরা এটা একটু ক্যালকুলেট করলে যেটা পাবো, 1 আমরা লিখি প্লাস অ্যান্ড মাইনাস 2 1 মাইনাস 2m2 2 প্লাস m2, আমরা এটা পাবো, তাই তো? তো এখন দেখো এটা একটু আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 2 চলে যাবে, তাহলে 2 প্লাস m2 ইকুয়াল টু প্লাস অ্যান্ড মাইনাস 1 মাইনাস 2m2। এখন তুমি এটা ক্যালকুলেশন করবা, তুমি প্লাস নিয়ে একটা মান পাবা আর একটা মাইনাস নিয়ে মান পাবা, তুমি প্লাস নিয়ে একটা মান পাবা, মাইনাস নিয়ে আর একটা মান পাবা। তো যাই হোক, প্লাস মাইনাস নিয়ে তুমি যেটা মান পাবা সেইটা মান হচ্ছে একটা পাবা 3 আর একটা পাবা মাইনাস 1/3, মানে 3 এবং 1/3, ঠিক আছে? তাহলে 3 এবং 1/3 আমাদের অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে? মাইনাস 1/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। ওকে, বলা হচ্ছে xy মাইনাস 4 ইকুয়াল টু 0 অধিবৃত্ত x অক্ষ x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু e রেখা দুইটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে আমাদের এরিয়া বের করতে হবে। তো দেখো আমরা একটু রাফ একটা ফিগার আঁকার চেষ্টা করব, একদম রাফ একটা ফিগার আঁকার চেষ্টা করব।
জাস্ট বোঝার স্বার্থে এক্স ওয়াই এই রেখাটা এমন হবে, ওকে আমি ধরে নিলাম এমন রেখাটা, ওকে। এরপর কি হচ্ছে এক্স ইকুয়াল মানে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ তো নিজেই এইটা, এরপর এক্স ইকুয়াল টু 1 ধরলাম, এক্স ইকুয়াল টু 1 এইটা, আর এক্স ইকুয়াল টু ই, এর মান কিন্তু আমাদের হচ্ছে 2.41, তো এইটা যদি ঠিক থাকে তাহলে আমাদের এই যে এইরকম, তার মানে এক্স ইকুয়াল টু এটা ই আর এক্স ইকুয়াল টু হচ্ছে এটা 1, তার মানে আমাদের এই যে এই অংশটুকু বের করতে হবে, এই অংশটুকু আমাদেরকে বের করতে হবে। এখন আমি ইন্ডিকেট করব আসলে কার সাপেক্ষে, এখন আমি ইন্ডিকেট করব কার সাপেক্ষে, ইন্ডিকেট করব আমি এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, এক্স এর সাপেক্ষে ইন্ডিকেট করে যেটা মান পাবো সেটাই হবে আমাদের এরিয়া, ঠিক আছে। তো আমাকে প্রথমত যে কাজটা করতে হবে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 4 ডিভাইডেড বাই এক্স, ওকে। তাহলে আমাদের এরিয়া এরিয়া ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট হচ্ছে এক্স ইকুয়াল টু 1, আপার লিমিট হচ্ছে ই 4 ডিভাইডেড বাই এক্স ডি এক্স, এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া। এখন আমরা জাস্ট ক্যালকুলেট করব এবং ভ্যালুটুকু বের করব। তাহলে আমি 4টাকে বাইরে নিলাম, 4টাকে যদি বাইরে নেই তাহলে দেখো ইন্টিগ্রেশন 1/x dx এটা হয়ে যাবে আমাদের ln x, এটা হয়ে যাবে আমাদের ln x, তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলতেছি এটা, ওকে। আচ্ছা লিখি একটু, e1 4 ইন্টু ln x e1। এখন লিমিটের ব্যাপারটা হচ্ছে প্রথমত বসাইতে হয় আপার লিমিট মাইনাস বসাইতে হয় লোয়ার লিমিট, তো আমরা এই সিকোয়েন্সে এখানে মানার চেষ্টা করব। তাহলে 4 ইন্টু আপার লিমিট ই বসাইলাম মাইনাস ln x এর জায়গায় বসাবো আমি লোয়ার লিমিট। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো এখানে ln 1 বলতে হচ্ছে 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 ইন্টু ln ই, এবং আমরা এইটাও জানি যে ln ই বলতে বোঝাচ্ছে আমাদের 1, তার মানে আলটিমেটলি আমাদের রেজাল্ট হচ্ছে 4 ইন্টু 1 ইকুয়াল 4 স্কোয়ার ইউনিট, তাহলে অ্যান্সার আমাদের 4, ওকে। এই ফিগারটা কিন্তু রাফ ফিগার একটা, জাস্ট বোঝার জন্য, কথা কি বুঝছো না বোঝো নাই? আমরা এই যে কার্ভ যেটা নিছি আমরা কার্ভটা হয়তো একটু উপর নিচে যেদিকে যাক এটা আসলে ম্যাটার না, ঠিক আছে, জাস্ট একটা বোঝার জন্য ফিগার, এক্সাক্ট ফিগার আমরা আঁকি নি এই ক্ষেত্রে, ওকে। নেক্সট 5 নম্বর প্রবলেম আমাদের বলা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই চাপের দৈর্ঘ্য কত। আচ্ছা এটা আমাদের 9-10 যে বেসিক ম্যাথ সেখানে আমাদের ছিল যে এটা যদি ইয়া হয় অ্যাঙ্গেল যদি এটা হয়, এটা যদি থিটা হয়, এই অংশটুকু কত, তাই তো, এই অংশটুকু কত এস, এটা যদি আর হয় তাহলে আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। কিন্তু কথা কি এই থিটা কিসে থাকতো, আমাদের থিটা থাকতো রেডিয়ান ইউনিটে অবশ্যই থিটাকে বসাইতে হবে। তো এক্ষেত্রে এটাই হচ্ছে শুধুমাত্র কথা, আর অন্য কোনো কমপ্লেক্সিটি নাই এর মাঝে। তাহলে আমাদের আর হচ্ছে 5 সেন্টিমিটার, থিটা হচ্ছে আমাদের 40, তো থিটাকে আমরা কনভার্ট করব, আমরা ডিরেক্ট লিখি এস ইকুয়াল টু আর থিটা, আর হচ্ছে 5 ইন্টু 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি দেখো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি সমান হবে পাই এক্স ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তো এটা যদি হয়ে যায় আমাদের তাহলে 40 ডিগ্রি সমান 40 পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তো আমরা এইটাই এখানে বসানোর চেষ্টা করছি, 40 পাই ডিভাইডেড বাই 180। তো এখন তুমি এটা একটু ক্যালকুলেট করবা, হাতে যদি একটু ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা 3.49, এই অ্যান্সারটুকু পাবা, ওকে। তাহলে 3.49 সেন্টিমিটার, তাহলে 3.49 সেন্টিমিটার, ওকে। নেক্সট প্রবলেমে আমরা 6 নম্বর প্রবলেমে যাচ্ছি। অনেক ওয়েল নন একটা প্রবলেম এটা আমাদের। বলা হচ্ছে নির্ণায়কে 2-1তম ভুক্তির সহগুণক 9 হলে, আচ্ছা 2-1 জায়গাটা কোথায় এটা আমাদেরকে স্পেসিফিকভাবে জানতে হবে। 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে আমাদের হচ্ছে এই যে এইটা, তার মানে এই বরাবর বাদ, ঠিক আছে। সহগুণক, কথাটা কি বলছে, সহগুণক, তার মানে কি করতে হবে, চিহ্ন সহ, অর্থাৎ এটার চিহ্ন যেমন আসবে সেটাকেও আমাদের কনসিডারেশনে নিতে হবে। তো আমরা কনসিডারেশনে নিচ্ছি, তাহলে -1 2 আর 1 এর যোগফল 3,
তার মানে বিয়োগ আমরা ডিরেক্ট দিতে পারি সামনে, তাহলে মাইনাস 3x 3 1 মাইনাস এক্স, এইটা আমাদের কত হবে 9। ওকে, জাস্ট একটু ক্যালকুলেশন, মাইনাস 3 মাইনাস 3x অর্থাৎ এটা গুণন মাইনাস এটা গুণন হবে, তাই করতেছি আমরা। মাইনাস 3 মাইনাস 3x মাইনাস 3x, ওকে, ইকুয়াল টু 9। মাইনাস থেকে যাচ্ছে 3 মাইনাস 3x মাইনাস 3x ইকুয়াল টু 9, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 6x মাইনাস মানে প্লাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 9, তো 6x ইকুয়াল টু 12, আর আলটিমেটলি আমাদের রেজাল্ট x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, তাহলে x ইকুয়াল টু 2 এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, তো x ইকুয়াল টু 2, খুব ইজি কোশ্চেন, তাই না? নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। একটা সরলরেখার সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল 12, রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু হতে a b রেখার উপর লম্ব দূরত্ব। দেখো এই ম্যাথটাতে কিছু কথা অতিরিক্ত মানে অতিরঞ্জিত, বলে না যে কেউ অতিরঞ্জিত কথা বলিস না, কিন্তু কথা হচ্ছে পরীক্ষার হলে কাহিনী হবে কি জানো, তোমাকে অতিরিক্ত তারা ল্যাগারেন্স কিছু পার্ট দিয়ে রাখবে, এগুলোতে হবে কি তোমাকে জাস্ট শুধু একটু মানে কি বলবো এটাকে, যে চিন্তায় ফেলা দেওয়ার জন্য যে এটার কাজটা কি আসলে, কারণ তুমি পরীক্ষার হলে অলরেডি চিন্তার ভিতরেই থাকবা, আর একটু তারা প্রেশারাইজড করবে শুধুমাত্র এটুকুই। ঠিক আছে, তো দেখো এখানে বলা হচ্ছে যে একটা এ বি রেখা, তাই না? কি বলা হচ্ছে, এই যে এ বি একটা রেখা, তো এইটা এ বি বিন্দু, তাতে কি সমস্যা আমার তো কোনো প্রবলেম নাই, আমার তো বের করতে হবে কোনটা, দেখো তো এই মূল বিন্দু থেকে এর উপর লম্ব দূরত্ব এইটুকু বের করতে হবে। তার মানে আলটিমেটলি এই কথাটা তুমি যদি এইটুকু অংশ নাও পড়ো, এইটুকু অংশ যদি তুমি নাও পড়ো, এইটুকু অংশ পড়লা না, জাস্ট খালি কি পড়বা 3x প্লাস 4y ইকুয়াল 12, রেখাটির মূলবিন্দু হতে লম্ব দূরত্ব, মূলবিন্দু হতে লম্ব দূরত্ব এনাফ, আর কিচ্ছু লাগবে না তোমার। তাহলে আমরা মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব ধরলাম যে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব আমাদের d ইকুয়াল টু মডুলাস অফ মূলবিন্দু থেকে, তার মানে 0 0 থেকে 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 মাইনাস 12 ডিভাইডেড বাই রুট ওভার 9 প্লাস 16 মাইনাস 12 16, মডুলাস অবশ্যই আমরা দিতে হবে আমাদেরকে, তো মডুলাস এই ক্ষেত্রে যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 3 ডিভাইডেড বাই 4, একটু কাটাকাটি করো, 3 ডিভাইডেড বাই 4, ও না সরি এটা তো 25, আচ্ছা তাহলে 12 ডিভাইডেড বাই 25, ভুলে গেছে একটু সরি, 12 ডিভাইডেড বাই 25, 12 ডিভাইডেড বাই 25, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি ঠিক আছে? একটু মনে রাখো একটু, জাস্ট আমাদের মিস্টেকেন এটা, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা খুব ইজি উপায়ে করব, অর্থাৎ শর্টকাটের সিরিজে আমরা দেখেছি অলরেডি, আমরা যে ডিফারেন্সিয়েশনের শর্টকাট সিরিজ অলরেডি ইউটিউবে আপলোড দেওয়া আছে, সেটা আমরা দেখেছি কি করে এক পলকে এটার অ্যান্সার করে ফেলা যায়। তো দেখো এরকম বলা হচ্ছিল, এর আগে বলা ছিল যে এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয় এবং এ টু দি পাওয়ার এক্স সাইন বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স, এমন যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে ডিরেক্ট বি, অর্থাৎ এটার অ্যান্সার হবে বি। তাহলে বলো এটার অ্যান্সার কত? ওয়াই। ওয়াই কোথায়? ওয়াই, এই যে ওয়াই, ঠিক আছে? জাস্ট চোখের পলকে করে ফেলো। আচ্ছা দেখো আমাদের এই পর্যায়ের ক্ষেত্রে আমরা কিছু অতিরিক্ত কথাবার্তা বলবো। এই পর্যায় এবং মৌলিক পর্যায় কথাটা একই, তোমরা জানা শর্ট সিলেবাস পড়ছো, হয়তো বা এই মৌলিক পর্যায় জিনিসটা শেখো নাই। তো আসো আমরা একটু দেখি যে মৌলিক পর্যায় জিনিসটা কি আসলে। দেখো পর্যায় হচ্ছে, তোমরা ফিজিক্সে পড়ছো তাই না, ম্যাথে পড়ো নি, ফিজিক্সে কি পড়ছো যে পর্যায়কাল কি, অর্থাৎ একই জিনিস ওই সময় পর বারবার ফিরে আসে, এটাই তো মানে ইন জেনারেল কথাবার্তা, তাই না? তো এই ক্ষেত্রেও তাই ঘটবে। যদি তুমি একটা গ্রাফ চিন্তা করো, তো এই কণাটা যে দশা আবার কোথায় গিয়ে সিমিলার দশা ফিরে আসতেছে, এর যে মধ্যবর্তী যে পার্থক্য সেটাই হচ্ছে আমাদের দশা। কি বুঝতে পারছো নাকি বোঝো নাই? ঠিক আছে, ওকে। তো তারপর দেখো আমরা কি করতে পারি এখন। তো ঠিক আছে, তো দেখো আমরা কিছু কথা বলি।
কি কথা বলবো, একটু কথা বলার চেষ্টা করি। একটা ফাংশন ধরো সাইন কজ কোসেক সেক টু দি পাওয়ার n, মানে এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা, সবগুলো একসাথে থাকবে এটা ভাবিও না, ওকে n। আরেকটা আমরা দেখব সেটা হচ্ছে ট্যান অথবা কট, এর পাওয়ার যদি n হয়। অর্থাৎ তোমাকে বলা হলো সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, ট্যান স্কোয়ার, কট স্কোয়ার, এটার পর্যায় কত, এরকম বলতে পারে, তাই তো। তো আমরা দেখতেছি যে কি ঘটনাটা ঘটে আসলে। তো এখন দেখো একটু কি ঘটনা ঘটে, n এর মান, তো n এর মান যদি জোড় হয়, এই ক্ষেত্রে বলতেছি আমরা n ইকুয়াল টু জোড় হলে মৌলিক পর্যায় ইকুয়াল টু পাই, ওকে। আর n ইকুয়াল টু বিজোড় হলে মৌলিক পর্যায় হবে 2 পাই। কি কথা ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে যে ব্যাপারটা, ট্যানের ক্ষেত্রে যাই ঘটুক না কেন সেটার ক্ষেত্রে মৌলিক পর্যায় আমাদের হবে পাই, ওকে। তো আমরা এটা লিখতে চাই, মানে n এর মান যাই হোক এটার ক্ষেত্রে শুধু মৌলিক পর্যায় কত, পাই, ওকে। n এর মান যাই হোক মৌলিক পর্যায় ট্যান কটের পাই। তো আমরা এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? যদি মনে করো এরকম ঘটনা থাকে সাইন স্কোয়ার 3/2 ax প্লাস কজ স্কোয়ার 3x/2, এরকম যদি কিছু ঘটনা ঘটে, সেক্ষেত্রে তুমি মৌলিক পর্যায় একত্রে বের করতে পারবা, কিন্তু অনেক কমপ্লেক্সিটি থাকবে। কি কমপ্লেক্সিটি? মেইন কথা হচ্ছে যে এগুলো লসাগু করতে হয়, উপরে গসাগু করতে হয়, অনেক ম্যাটার আছে। তো আমরা ওই ক্ষেত্রে যাব না, আমরা ডিরেক্ট বলার চেষ্টা করব যে কি করব, এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে একটা অনুপাতে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, একটা অনুপাতে আনার চেষ্টা করব। তো চলো আমরা এটাকেও একটা অনুপাতে আনার চেষ্টা করি। তো আমরা দেখতেছি যে সাইন স্কোয়ার এক্স, বাচ্চাকালের সূত্র একটু লিখি আমরা। দেখো কি সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোলস স্কোয়ার মাইনাস 2ab, তাই তো। তো চলো এটাই লিখি আর একবার আমরা একটু। তো a প্লাস বি হোলস স্কোয়ার মাইনাস 2ab, তাই তো। তো দেখো এটার অ্যান্সার কত, 1 স্কোয়ার মানে 1, এটা ব্যাপার না। এখন এখানে আমরা এটাও সূত্র জানি 2 সাইন থেটা ইন্টু কস থেটা, এটা বলতে সাইন 2 থেটা, তাই তো। তো এই অংশটাই আমরা এখানে বসানোর চেষ্টা করব। তো আমরা সেক্ষেত্রে হাফ নিলাম, অর্থাৎ 2 ব্যালেন্স করার জন্য জাস্ট সাইন 2x এই যে স্কোয়ার। এখন দেখো এই অংশে, এই যে এই অংশটাতে ত্রিকোণমিতিক অনুপাত আছে শুধুমাত্র কি একটাই, তাই না? তো কিছুক্ষণ আগে কি বলা হলো যে সাইন কস কোসেক সেক এই চারটার যদি n এর মান দেখো তো এখানে কি অবস্থায় আছে, সাইন স্কোয়ার 2x, তো n এর মান কত আছে, n এর মান হচ্ছে 2 জোর। তো জোর থাকলে মৌলিক পর্যায় কত হয়, পাই। কিন্তু কথা শেষ হয়নি, কি কথা আছে, এরপর x এর সহগ, তাই তো। তাহলে x এর সহগ কত, 2, তার মানে 2, তার মানে এটার মৌলিক পর্যায় কত, π/2। কোথায় π/2, এইটা। কি বোঝা গেল ঘটনা? তাহলে মেইন কথা হচ্ছে যে আমরা প্রথমত খুঁজবো যে এটার ঘাত কত, তাই তো। এখন ঘাত কত তার উপর নির্ভর করবে এটার মৌলিক পর্যায়। এখন একাধিক থাকলে বের করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে লসাগু গসাগু অনেক ভেজাল, দরকার নেই। সেক্ষেত্রে কি করব, একটা ত্রিকোণমিতিক অনুপাতে আমরা আনার চেষ্টা করছি। ত্রিকোণমিতিক অনুপাতে আনলাম, এরপর কি করব, ঘাত কত সেটা দেখবো, সেই অনুযায়ী সহগ কত শেষ করে দেবো, সে ওকে। চলো নেক্সট প্রবলেম দেখো কি বলতেছে। বলা হচ্ছে তিনটি বল পি, √3p এবং পি সাম্য অবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তিনটা বল যদি সাম্য অবস্থায় থাকে, এটা পি, এটা √3p আর এটা পি, এই দুটোর মধ্যবর্তী কোণ আমাদের বের করতে বলছে। তো তিনটা বল যদি সাম্য অবস্থায় থাকে, সেক্ষেত্রে ঘটনা হয় যে এই দুইটার, অর্থাৎ এইটা এবং এইটার লব্ধি হবে তৃতীয় কোণ। অর্থাৎ আমি যদি কোণ বের করতে বলি চাই এইটা, তাহলে এর লব্ধি হবে এইটা। যদি আমি কোণ বের করতে চাই এইটা,
তাহলে এই দুটা বল অর্থাৎ এই বল এবং এই বলের লব্ধি হবে এইটা। কি ঠিক আছে? তো চলো এই কথাবার্তা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলি। তাহলে আমরা এই দুটোর মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটা ধরতেছি। তাহলে আমাদের সেই সর্বজনীন সূত্র আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আর কত? আর এর মানে হচ্ছে এখানে পি। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস √3 পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু √3 পি কজ থিটা। ওকে, তাহলে ঘটনা কি ঘটলো? পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার প্লাস 2√3 পি কজ থিটা। ওকে, তাহলে দেখো এখানে 3টা পি 1টা পি 4টা পি, এই পাশে আসলে হয়ে যাবে কত? -3p -3p, কারণ একটা পি বাদ যাবে, ডিভাইডেড বাই এই 2√3p। আচ্ছা, এখানে পি স্কোয়ার হইতো, এখানেও হবে পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার হবে, তাহলে কস থিটা। ওকে, তাহলে ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটে গেল পি স্কোয়ার গেল। তাহলে আমাদের আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে -√3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কজ থিটা। এখন আমাদের অ্যান্সার কি এরকম আছে? নাই। এখন বলো কজ এই মাইনাস যে আছে এরা কোন কোয়াড্রেন্টে যাবে? অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্ট, অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন কজ কত ডিগ্রির মান? √3/2। কজ কত ডিগ্রির মান? √3/2। কজ 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি যায় তাহলে 180 মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে 150 ডিগ্রি। তাহলে অ্যান্সার 150 ডিগ্রি। কি কই আরে কেমন শুরু করলাম? কেন এটা হলো নাকি? দাঁড়াও শেষ করি, একটু দাঁড়াও, বসো তুমি, বসো 5টা মিনিট, আর এখানেই বসো। এই মিয়া কেমন না শুরু, একটু দাঁড়াও না, একটু বসো। আসছি, আমিও আসবো, যাচ্ছি, 5 মিনিট দাঁড়াও, বসো 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 বসো। আচ্ছা দেখো, নেক্সট প্রবলেম বলা হচ্ছে যদি x² + y² = 9 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, x অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে কি হবে? স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তা আমরা প্রথমত কি করব? আমরা কিন্তু জানি, কি জানি? অনেক কিছু জানি। তার মধ্যে এটা একটা জানি, y = mx + c। এটা একটা রেখার সমীকরণ যেখানে m হচ্ছে আমাদের ঢাল, ঢাল বলতে বোঝাচ্ছে tan থিটা। তাহলে আমাদের tan 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি y = x + c। তাহলে x মাইনাস y প্লাস c = 0। অর্থাৎ সরলরেখার সমীকরণটা হচ্ছে এমন। এখানে আমরা জাস্ট শুধু কি বের করব? সির ভ্যালুটুকু বের করব। জাস্ট কি বের করব? সির ভ্যালুটুকু আমরা বের করব। তো আমরা একটু মিশাচ্ছি, এটা মিশাই একটু সুন্দরভাবে লিখি। হ্যালো, ওকে, তাহলে আমরা ইকুয়েশনটা একটু লিখে রাখি এদিকে। দেখো x মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তো ব্যাপারটা হচ্ছে এটা যদি একটা বৃত্ত হয়, এটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরলাম আমরা এই স্পর্শকটা হচ্ছে এইটা। এখন এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কিসের সমান? ব্যাসার্ধের সমান। তাহলে আমরা লিখতে পারি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ মানে এখানে আছে 9, তার মানে 3² বলতে 3। ওকে, তাহলে আমরা d = লিখবো r। তার আগে ডিটা বের করে নেবো। d = এই 0 0কে এটা দ্বারা সিদ্ধ করে দেবো, 0 - 0 + c ডিভাইডেড বাই √2 অপদ্য 1 + 1। আর d = r হয়ে যাবে, কারণ কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে d = r, এইটার ভ্যালু আবার বলা আছে হচ্ছে 3। তাহলে আমরা এটা ডিরেক্ট 3 বসাচ্ছি। 3 = মডুলাস অফ c ডিভাইডেড বাই √2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে মডুলাস অফ c = 3√2, c ± 3√2। এটা হচ্ছে আমাদের সির মান। তো আমরা একটু সি এর মানটা এখানে বসাই দিই, x মাইনাস ওয়াই প্লাস মাইনাস 3√2 = 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস মাইনাস 3√2 = 0। এখন এই ম্যাথটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি। যেমন দেখো, যদি তুমি এই ইকুয়েশনটা একটু মাথায় রাখো, এই ইকুয়েশনটাকে যদি একটু মাথায় রাখো যে y = mx + c, এই সরলরেখা যদি
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এই বৃত্তকে স্পর্শ করে, সেক্ষেত্রে আমাদের যে এই সি এর মানটা আমরা ডিরেক্ট বের করতে পারি। সেক্ষেত্রে কি করে বের করব? সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। আমরা ডিরেক্ট এটা দিয়ে করতে পারি। ওকে, তো চলো একটু আমরা এইটা দিয়েও ম্যাথটা করে দেখি। তো দেখো এখানে আর এর মান কত ছিল? 3, তাহলে প্লাস মাইনাস 3 রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এম এর মান কত ছিল এখানে? আমরা পেয়ে গেছিলাম 1। তার মানে আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেট করি প্লাস মাইনাস 3√2। দেখো সি এর মান আমরা এখানে যা পাইলাম, সি এর মান এখানে আমরা যা পাইছি আর এখানে যা পাইছি তা সেম। অর্থাৎ তুমি এই সি এর মানটা দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে ডিরেক্ট এই ফর্মুলাটুকু ইউজ করে এই ক্ষেত্রে, অথবা এইরকম করে। এখন তোমার কাছে যেটা বেটার ওয়ে মনে হয় তুমি সেটা ফলো করো। ওকে, তবে একটু মাথায় রাখতে চেষ্টা করবা এইটা। এতে করে সুবিধা হবে কি জানো? এটাতে ম্যাথগুলো খুব ইজি হয় এবং খুব অল্প সময়। তো চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। আমাদের 12 নম্বর প্রবলেম বলতেছে যে এ ইকুয়াল টু 4 2 3 5 অর্থাৎ 2/2 একটা ম্যাট্রিক্স, আর বি হচ্ছে 6 1 2/1 একটা ম্যাট্রিক্স, এবং এক্স ইকুয়াল টু এক্স ওয়াই হলে ক্রেমারের সূত্র মতে এক্স ওয়াই এর মান কত? আচ্ছা দেখো এখানে একটা জিনিস বলি আমরা যে ক্রেমারের সূত্র মতে এক্স ওয়াই এর মান। এখন কথা বোঝো। আচ্ছা এই ইকুয়েশন থেকে তুমি যদি যে কোনোভাবেই বের করো, এটা কি তুমি জানো যে কীভাবে, মানে স্যার কি জানবে যে তুমি কি করে বের করছো? এটা কিন্তু ম্যাটার না আসলে। কথা কি বুঝছো? যদি তোমার এটা রিটেনে আসতো তাহলে এটা ইম্পর্টেন্ট। যদি রিটেনে আসতো তাহলে ইম্পর্টেন্ট। রিটেনে আসলে আমরা কি করে করতাম? রিটেনে আসলে আমরা নর্মাল যে উপায় যখন আমরা এক্স বের করতাম ডিএক্স বাই ডি, ওয়াই যদি বের করতাম ডিওয়াই বাই ডি, জেড যদি বের করতাম ডিওয়াই ডিজেড বাই ডি, আমরা এগুলো অ্যাপ্লাই করতাম যদি রিটেনে আসতো। কিন্তু যদি তুমি এই ক্ষেত্রে এরকম করে করতে যাও অনেক সময় লাগবে, তাই না? তাহলে আমরা কি করব? অপশন টেস্ট, অথবা আরেকটা উপায়, যদি আমি এ এক্স ইকুয়াল টু বি জানি তাহলে এক্স ইকুয়াল টু হবে এ ইনভার্স বি। এটা দিয়ে করব আমি করব। আমার কারণ হচ্ছে শুধুমাত্র এক্স এবং ওয়াই এর মানটুকু ফাইন্ড আউট করা। ওকে, তো দেখো আমরা এটা দিয়ে করতেছি। তাহলে এ এক্স ইকুয়াল টু বি এখানে বলা আছে, তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে দেখো এ আছে, এ ইনভার্স যদি আমি বের করতে চাই তাহলে হবে হচ্ছে এটা গুণন, দেন এটা গুণন। তাহলে আমি করে ফেলি 20 মাইনাস 6। ওকে, এরপর অ্যাডজয়েন্ট অফ এর ক্ষেত্রে আমাদের শর্টকাটে আমরা দেখেছি যে কি করে বের করতে হয়। সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের প্রাইমারি ডায়াগোনাল এক্সচেঞ্জ 5 4, সেকেন্ডারি ডায়াগোনালের শুধুমাত্র এলিমেন্ট ঠিক থাকবে, সাইনের শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/14 5 -2 -3 4 এইটা। ওকে, এখন বি তোমাকে গুণ দিতে হবে এর সাথে এ ইনভার্স বি। তাহলে 1/14 5 -2 -3 4, আর বি যদি এর সাথে তুমি গুণ দাও তাহলে বি আছে আমাদের 6 1। তাহলে আমরা গুণ দিয়ে ফেলি 1/14। ওকে, সরি 5 6 মানে 30 -2। ওকে, এরপর আমাদের হচ্ছে, আচ্ছা এই ম্যাট্রিক্সটা কত? 2/2, তার মানে আচ্ছা হয়ে যাচ্ছে আমাদের -18 -4। তাহলে 1/14 28 ডিভাইডেড বাই 22, তাই তো? নাকি ভুল কিছু বললাম? ও সরি, এখানে প্লাস হবে, ঠিক আছে এখানে প্লাস, তাহলে আমাদের এটা হবে 14। তাহলে আমরা লিখতে পারতেছি 2 এবং -1, কারণ এটা মাইনাস হবে -1। তাহলে অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স হচ্ছে 2 এবং -1।
কি কথা কি বুঝছো? যদি আমাদেরকে রিটেনে বলতো ক্রেমারের নিয়মেই যেটা দেখাইলাম প্রথমে, x = dx/d, y = dy/d, z = dz ডিভাইডেড বাই d, এরকম করেই করতে হতো। কিন্তু এক্ষেত্রে এমসিকিউ স্যার জানবেই না যে তুমি কি করে করছো, জাস্ট শুধুমাত্র কি করে করতে হবে, রাইট অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। ওকে, না আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। 13 নম্বর সমস্যা দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুব ইজি। বলা হচ্ছে যে i = √(-1), i = √(-1) হলে 1 এত এত এত। তো দেখো আমরা প্রথমত কি করব, আমরা প্রথমত বের করব এখানে কতগুলো পদ সংখ্যা আছে এবং এর মধ্যে আমরা জানি যে i প্লাস মানে in n+1 প্লাস i⁻n+2 প্লাস i⁻n+3 = 0। অর্থাৎ সহজ কথায় যদি আমি বলি, i এর ঘাত, i এর পাওয়ার যদি পর পর 4টা ক্রমিক সংখ্যা হয়, সেক্ষেত্রে এই i এর ক্ষেত্রে সমষ্টি হবে 0। আবার রিপিট করি, i এর পাওয়ার যদি পর পর 4টা ক্রমিক সংখ্যা হয়, মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, সেক্ষেত্রে এই সমষ্টি হবে 0। তো আমরা দেখো এখানে 1 বলতে কি বোঝাচ্ছে, 1 বলতে i⁻0 প্লাস i1 প্লাস i2 এরকম করে ডটেড 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 প্লাস i⁻39। টোটাল পদ সংখ্যা 0 থেকে শুরু হয়েছে, 39-এ গিয়ে শেষ হয়েছে, তার মানে টোটাল পদ সংখ্যা আছে 40। আর তাহলে 40 4 4 4 এরকম করে বৃদ্ধি পাইছে। কি কথা বুঝছো? তাহলে প্রতিটা 4-এর জন্যই 0 0 0 0 0, তার মানে আলটিমেটলি অ্যান্সারটা আমাদের কত হবে? 0। কি বুঝছো? মানে এগুলো ক্রমিক সংখ্যা ছিল, প্রথম 4টা 0, পরের 4টা 0 0 0 0 এরকম করে সবগুলো 0 হয়েছে। ওকে, দেখো আমাদের একটা ইন্টিগ্রেশন আসছে। এবার ইন্টিগ্রেশনে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন 1 to 2 মানে লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 log e বেজ x। এখন একটু আমরা বলি যে log e বেজ x এটাকে আসলে কি লেখা যায়? এটাকে লেখা যাবে ln x ডিভাইডেড বাই ln e, ln x ডিভাইডেড বাই ln e। এখন আমরা জানি ln e = কত? 1, তার মানে আলটিমেটলি ln x, ln x, তার মানে আলটিমেটলি আমাদের রেজাল্ট করতে হবে এইটুকু 1 2 ln x dx। কিন্তু প্রবলেম হচ্ছে আমি এই ln x এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলাই জানি না আমি, তাই তো? তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আছে, আমাদেরকে 1 * ln x আমি এটা হিসেবে চিন্তা করব, তাই তো? তাহলে আমি একটা চিন্তা করলাম, এর সাথে একটা 1 আছে, 1 * ln x। এখন কথা হচ্ছে আমি ইন্টিগ্রেশনের ইউভি যে ফর্মুলা, সেই ফর্মুলার জন্য আমাকে নতুন জিনিস জানতে হয় LIATE, লিয়েট। এখানে লগারিদম, ইনভার্স, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল, এই জিনিসগুলা হবে। প্রথমত যেটা আসবে সেইটা আমরা ইউ হিসেবে কাউন্ট করব এবং পরেরগুলা ধীরে ধীরে ভি হিসেবে কাউন্ট করব। এবং এর মধ্যে কথা হচ্ছে যদি এগুলার ভিতর কোনো ত্রিকোণমিতিক ফাংশন আমার আছে কিন্তু বাকি কোনোটা নাই, অর্থাৎ 1 তো এখানে আমাদের কনস্ট্যান্ট, তার মানে এটাকে আমরা কি হিসেবে কাউন্ট করব? ভি হিসেবে কাউন্ট করব। ওকে, চলো আমরা এটা সলভ করি। দেখো কি করে সলভ করতে হয়। তাহলে আমরা ধরলাম ভি কোনটাকে ধরবো, আমরা ইউ ধরবো কোনটাকে, এই ln x কে ধরবো ইউ আর এই 1 কে ধরবো ভি। তাহলে সেই চিন্তা করে আমরা প্রবলেমটা সলভ করতেছি। তাহলে ইউ আমাদের ছিল কি রকম, ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস যা আছে তাই লিখবো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। এরপর এটাকে ডিফারেন্সিয়েট করব এবং টোটালটাকে আমরা আবার কি করব? ইন্টিগ্রেট করব। কি ঠিক আছে? এই যদি ঘটনা ঘটে তাহলে আমরা ওইটা দেখে লিখবো জাস্ট ইউ, তাহলে ln x ইন্টিগ্রেশন ডিএক্স 1 কে ইন্টিগ্রেট করব মাইনাস, তাহলে আমাদের থাকবে ln x ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, এরপর কি হবে আমাদের? এটা হবে ডি ডিএক্স আর এই পুরাটার সাথে হবে আমাদের ইন্টিগ্রেশন, তাহলে এটা ডিএক্স। কি বুঝছো না বোঝো নাই? দেখো তাহলে আমরা লিখি ln x ডি 1 কে ইন্টিগ্রেট করলে হয়ে যাবে x, সেটা সামনে লিখলাম মাইনাস। এখন দেখো এই যে 1 এইটুকু থেকে বের হয়ে আসবে আমাদের 1 এবং ln x এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x ইন্টু x, এইটা dx, x
লন এক্স মাইনাস এক্স লন এক্স মাইনাস এটা কেটে যাচ্ছে, তার মানে 1, শুধুমাত্র থাকতেছে আমাদের এক্স, শুধুমাত্র আমাদের থাকতেছে এক্স। এখন আমাদের লিমিট বসানোর পালা, তাই তো? আমি কি করব, এটাতে লিমিট বসাই দিব, কোথা থেকে কোথাও 1 থেকে 2 পর্যন্ত। তাহলে আমি লিমিট বসাচ্ছি, 2 লন 2 মাইনাস 2 মাইনাস লন এক্স লন 1 লন 1 মাইনাস 1। লন 1 মানে হয়ে যাবে কত? 0, তাহলে এই টার্মটুকু আমাদের 0। এরপর হচ্ছে আমাদের 1 1 প্লাস হয়ে যাবে, মাইনাস থেকে -2 প্লাস 1, তার মানে আলটিমেটলি আমাদের রেজাল্টটা হচ্ছে এরকম, 2 লন 2 মাইনাস 1। তাহলে আমাদের অ্যান্সার 2 লন 2 মাইনাস 1। এখন আর লগ ই বেজ আছে, তাই তো? আমরা আগেই বলে দিছি যে লন এক্স বলতে বোঝাচ্ছে লগ ই বেজ এক্স, ই বেজ এক্স। সুতরাং আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। কি ঠিক আছে নাকি বুঝতে পারো নাই? আশা করি বুঝতে পারছো। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা আমাদের ইন্টিগ্রেশন এটা, ঠিক আছে? এবং একদম বেসিক বলতে পারো ইউভি ফর্মুলার। আমাদের নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। বলা হচ্ছে যদি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত? আচ্ছা, ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে আমাদের? যে একটা যদি মনে করো 1 হয় তাহলে পরেরটা 2, একটা যদি 3 হয় তাহলে পরেরটা 4। তাহলে আলটিমেটলি আমি ধরে নিলাম এই সমীকরণের মূলগুলো একটা হচ্ছে আলফা আর একটা আলফা প্লাস 1। এখন আলফার মান যাই হোক এটা আমার চিন্তার বিষয় না। তাহলে আমি কি করব? প্রথমত যোগফল আলফা প্লাস 1 ইকুয়াল টু কত হবে? মাইনাস বি বাই মাইনাস বি, তাহলে শুধুমাত্র বি হচ্ছে আমাদের। তার মানে আলফা ইন্টু আলফা প্লাস 1, তাহলে আমাদের এটা কত হবে? সি। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে আলটিমেটলি আমাদের একটা সম্পর্ক বের করা উচিত এখান থেকে, তাই না? তাহলে আমরা একটা সম্পর্ক বের করতেছি, তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু সি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু বি। তাহলে আলটিমেটলি আলফা ইকুয়াল টু বি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, আমি এই অংশটুকু আমি লিখতে পারি। তাহলে লিখে ফেলি আমরা। তাহলে আমরা মান বসাচ্ছি এইটাতে। তাহলে b মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস প্লাস b মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু সি। এখানে আমরা ফর্মুলা ইউজ করব, ওকে? আমরা ফর্মুলা ইউজ করতে পারি এই ক্ষেত্রে। তো ফর্মুলার ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস b মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু সি। তাহলে আমরা একটু লসাগু করে দিই, 4 হচ্ছে লসাগু। তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 প্লাস 2b মাইনাস 2 ইকুয়াল টু সি। এটা হচ্ছে আমাদের কথাবার্তা। এখন আমরা এটাকে একটু আরো সুন্দর করে লেখার চেষ্টা করছি। তাহলে এটা যদি 2b চলে যায়, থেকে যাবে আমাদের বি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4c। তাহলে আলটিমেটলি বি স্কোয়ার মাইনাস 4c ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 1। এখন দেখো এই ম্যাথটা একটু বোঝার চেষ্টা করো, এরকম ম্যাথ খুব ইম্পর্টেন্ট। আমরা কিছু স্টেপ এখানে দেখব এবং সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমরা কি করলাম? ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে আমরা একটা ধরে নিলাম মূল একটা আলফা আর একটা মূল হচ্ছে আলফা প্লাস 1, আমরা এটা ধরে নিলাম। এখন এর পরে গিয়ে আমরা কি করলাম? যে মূলদ্বয়ের যোগফল এই লাইনে, এরপর কি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল আমরা বের করে নিলাম। এখন এখানে কি করব? আমার আলফার তো আসলে দরকার নেই, মেইনলি আলফার যেহেতু আমার প্রয়োজন নাই, তাহলে আমি আলটিমেটলি কি করব? একটা থেকে আলফার মান বের করে আর একটা সমীকরণে আমি আলফার মান ইনপুট দিব, ইনপুট দিলাম। এরপর কি পাইলাম? এরপর জাস্ট শুধু ক্যালকুলেশন করে আমি দেখলাম বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 1, অতএব আমার অ্যান্সার হচ্ছে এই যে 1। কি বুঝতে পারছো? ইজি কোশ্চেন। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ ইকুয়াল টু পাই বাই 2 হলে এটা ইকুয়াল টু হোয়াট? এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1। তোমরা অনেকে বুঝতে পারছো যে কি করে 1, কারণ এটা একটা আমাদের বেসিক ফর্মুলা। তো আমরা একটু বেসিক ফর্মুলাটা লেখার চেষ্টা করি। দেখো কি বলা হচ্ছে? বলা হচ্ছে সাইন, একটু বুঝিও, একদম বেসিক ফর্মুলা। তো
পি দিয়ে লিখি আমরা, সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ। এটা যদি আমি লিখতে চাই তাহলে আমার লিখতে হবে সাইন ইনভার্স পি রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার, এটা লিখতে হবে। এখন এইটা ইকুয়াল টু যেহেতু π/2 আছে, তার মানে এইটাও ইকুয়াল টু হচ্ছে π/2। এখন দেখো আমাদের এই অংশটুকুর মান বের করতে বলছে, কিউ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে আমরা কি করব, সাইন π/2। তাহলে দেখো সাইন π/2 এর মান কত, সাইন π/2 এর মান কত, সাইন π/2 এর মান হচ্ছে আমাদের 1। এইটুকুর মান আমাদের কত, এইটুকুর মান হচ্ছে আমাদের 1, তার মানে অ্যান্সার আমাদের 1। ঠিক আছে, এইরকম ম্যাথগুলো খুব বেশি আসে কিন্তু পরীক্ষায়। এর আগেও তোমাদেরকে বলা হয়েছিল 2-3টা জিনিস দেখে রাখতে হবে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এইটার একটা দেখে রাখতে হবে। এইটাগুলো যদি π/2 হয় সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 1 হয়। একইভাবে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এই জিনিসগুলো খুব মাথার ভিতর গাথায় নিয়ে নাও, ঠিক আছে। এরপর আমাদের নেক্সট প্রবলেম 17 নম্বর, বলা হচ্ছে কে এর কোন মানের জন্য y ইকুয়াল টু কে এক্স 1 মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন কথা হচ্ছে এক্স অক্ষের সাথে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, উৎপন্ন সমস্যা নাই। তাহলে আমরা ধরে নেই দেয়া আছে এম ইকুয়াল টু কত, ট্যান থেটা, ট্যান কত, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 এর মান কত, 1/√3। এটা আমাদের কি ট্যান 30 এর মান। তাহলে আমি এই সমীকরণটা লিখছি y ইকুয়াল টু কে এক্স 1 মাইনাস এক্স। ওকে, তাহলে আমি লিখছি y ইকুয়াল টু কে এক্স মাইনাস কে এক্স স্কোয়ার। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করতেছি। তাহলে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে dy dx অফ y ইকুয়াল টু কে মাইনাস 2kx। কথা বোঝো। এখন কোন বিন্দুতে স্পর্শক, মূল বিন্দুতে। যদি মূল বিন্দুতে স্পর্শক হয় সেক্ষেত্রে আমাদের ব্যাপার হচ্ছে যে ddx অফ y হবে আমাদের 0 0, মানে x এর মান 0 y এর মান 0। সেক্ষেত্রে k মাইনাস 2k ইন্টু 0 আলটিমেটলি হচ্ছে আমাদের k। ওকে, তো এখন এটা আমাদের হচ্ছে ঢাল কোন বিন্দুতে, মূল বিন্দুতে। এবং বলে দিছে মূল বিন্দুতে ঢাল কি করে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আলটিমেট ব্যাপার হচ্ছে আমি লিখতে পারি m ইকুয়াল টু dy dx অফ কোন বিন্দুতে, 0 0 তে। তার মানে আলটিমেটলি 1/√3 ইকুয়াল টু m। তাহলে আমাদের অ্যান্সার কত, m ইকুয়াল টু 1/√3 a। কি বুঝতে পারছো? অনেক ইজি কোশ্চেন, তাই না? আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। 18 নম্বর প্রবলেম, বলা হচ্ছে x এর কোন মানের জন্য f অফ x ইকুয়াল 0 টু x t মাইনাস 4 9 t স্কোয়ার ds ফাংশনটি বৃহত্তম মান। আচ্ছা, বৃহত্তম ক্ষুদ্রতম মানের জন্য কি করি আসলে বেসিক্যালি আমরা বৃহত্তম মান অথবা ক্ষুদ্রতম মান, গুরুমান, লঘুমান, লঘিষ্ঠ, গরিষ্ঠ যাই বলো না কেন, এগুলো মানের জন্য আমাদের প্রথম উদ্দেশ্য থাকে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে আমরা কিছু পয়েন্ট বের করি, মানে কোন পয়েন্টে গিয়ে আমরা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুগুলা পাবো, তাই তো? তো দেখো এখন মজাদার বিষয় হচ্ছে এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। এর আগে মজাদার ব্যাপার হচ্ছে যদি তুমি কোনো ফাংশনকে ধরো এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, আবার এই ফাংশনটাকেই যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে মজাদার ব্যাপার হলো এই ফাংশনটা সেম থেকে যাবে, বলতে গেলে এফ অফ এক্স এই থেকে যাবে। মানে ব্যাপারটা হলো কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন করে যা পাবা সেইটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো অর্থাৎ ব্যবকলন করো, সেক্ষেত্রে তুমি মেইন ফাংশনটাই ফিরে পাবা। তাহলে এই কথাটা সত্য হচ্ছে এখানে যে এই ফাংশনটা এটা বলতে দিয়ে রাখছে কি, এইটা হচ্ছে আমাদের কি করতে বলছে, আমাদের 0 টু x এইটার ফাংশনটি বৃহত্তম মান। তো বৃহত্তম মান পাইতে গেলে ফার্স্ট ডেরিভেটিভ, তো এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, কিন্তু ফাংশনটা আছে কি আকারে, আমাদের ইন্টিগ্রেশন করে তারপর পাইছি ফাংশনটা। তার মানে আলটিমেট কথা হলো ফাংশনটার ইন্টিগ্রেশন
এরপর ডিফারেন্সিয়েশন, মেইন কথা মেইন ফাংশনই থেকে যাবে। ওকে, তার মানে আমরা লিখতে পারতেছি যে এফ অফ এক্স, আমি আর টি রাখতে পারবো না, কারণ এই ফাংশনটা এক্স এর ফাংশনে পরিণত হয়ে যাবে, কারণ এখানে আমাদের সহজে আপার লিমিট বসাই দিতে পারি আমরা। তাহলে এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই 9 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো এই ফাংশনটির বৃহত্তম মান, তাহলে আমরা কি বলতেছিলাম, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 0 ধরি আমরা, তাই না? এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 0 ধরতাম, তার মানে ব্যাপার হলো যে এই ফাংশনটাই এখন 0, এই ফাংশনটাই হয়ে যাবে কি 0। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 9 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু সহজ কথা হলো 4। এই যে এক্স ইকুয়াল টু 4 আমাদের অ্যান্সার। কি তোমরা বোঝো নাই মনে হয় অনেকে, তাই না? একটু ক্লিয়ার করি, দেখো এই জিনিসটাকে ক্লিয়ার করি আমরা। ফাংশনটা আছে এফ অফ এক্স ইন্টিগ্রেশন 0 টু এক্স টি মাইনাস 4 ডিভাইডেড বাই 9 মাইনাস টি স্কোয়ার, এটা আছে আমাদের ফাংশন। এখন যদি এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে এটাকে ডিডিএক্স করবা, তাই তো? এটাকে ডিডিএক্স করবা, তাহলে কি এই ফাংশনটাই টিকে থাকবে। তাহলে এই ফাংশনটা হবে কত তোমার, এফ ইনভার্স এক্স, এই ফাংশনটা হয়ে যাবে আমাদের টি মাইনাস 4 ডিভাইডেড বাই 9 মাইনাস টি স্কোয়ার। কথা কি বুঝছো? এরকমই টিকে থাকবে। তো এইটাকে আমরা তো কি করলাম, 0 ধরে এক্স এর মান বের করছি, সিম্পল হিসাব। এবার দেখো এই ম্যাথটা আমাদের সমতলে বস্তুর গতির ম্যাথ, অর্থাৎ ফিজিক্সেরও ম্যাথ বলতে পারো এটা, তাই না? বলা হচ্ছে যদি একটি কণা ভি বেগে নিক্ষিপ্ত হয় এবং এর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়। সহজ কথা, আনুভূমিক পাল্লা আমরা একটু আঁকি। একটা বস্তু নিক্ষিপ্ত হয়েছে, ঠিক আছে, একটা বস্তু কি হয়েছে, নিক্ষিপ্ত হয়েছে, তো ভি বেগে নিক্ষিপ্ত হয়েছে, এর আনুভূমিক পাল্লা আর, সর্বোচ্চ উচ্চতা এইচ, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাহলে থিটাটা কত, তাই তো? তো আমরা খুব ইজিলি একটা জিনিস জানি যে ট্যান থিটা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। ট্যান থিটা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। এইচ হচ্ছে সর্বাধিক উচ্চতা, আর হচ্ছে সর্বাধিক আনুভূমিক সরণ, অর্থাৎ একে বলা হয় আনুভূমিক পাল্লা। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ঘটনাটা কি ঘটে, 4 গুণ, কার 4 গুণ, 4h ডিভাইডেড বাই আনুভূমিক পাল্লা, তাহলে আর হবে 4h, তাহলে হয়ে যাবে 1। তাহলে আমাদের অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে থিটা ইকুয়াল টু 45, থিটা ইকুয়াল টু 45। ওকে, নেক্সট দেখো আমাদের বলা হচ্ছে এখানে 1 প্লাস ওমেগা 1999 প্লাস ওমেগা টু দি পাওয়ার 15558। এখন এখানে তুমি যদি একটু হিসাব করো, তাহলে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 0, কি বুঝছো, এরকম পাবা। তাহলে আমাদের 1 প্লাস ওমেগা প্লাস 1, তাহলে হচ্ছে 2 প্লাস ওমেগা, তাহলে আলটিমেটলি 2 প্লাস ওমেগা আমাদের অ্যান্সার এটা। ওকে, নেক্সট প্রবলেম, এগুলো সোজা ম্যাথ, আমাদের খুব ইজি ম্যাথ। বলা হচ্ছে কোনো বিন্দুতে 3p এবং 2p দুইটি বলের লব্ধি আর, প্রথম বলটি যদি দ্বিগুণ করা হয় তাহলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তাহলে এই তো আমাদের কন্ডিশন, আমাদের অ্যান্সার এইটাই। দেখো প্রথম বলটাকে দ্বিগুণ করলে যদি লব্ধির মানও দ্বিগুণ হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত, 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। তাহলে আমাদের সহজ, কোথায় 2π/3, যে এটা 120 ডিগ্রি। ওকে, মানে প্রথম কথা, যে কোনো একটা বলকে তুমি দ্বিগুণ করলা, এর লব্ধিও দ্বিগুণ হলো। যে কোনো একটা বলকে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হবে, তাহলে মধ্যবর্তী কোণ 120। মুখস্থ কথা। দেখো বলা হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটি? আচ্ছা, পরামিতিক সমীকরণ বলতে কি বোঝাচ্ছে, এখানে একটা এমন একটা চলক থাকবে, পরামিতিক চলক, অর্থাৎ থার্ড পার্টি, তাই তো? থার্ড পার্টির মতো একটা চলক থাকবে, যে চলকটা প্রথম অর্থাৎ মেইন যে দুইটা চলক থাকবে এগুলো কেউ নিয়ন্ত্রণ করবে। তো এক্ষেত্রে দেখো আমরা এক্স এর মান tan বসাচ্ছি ধরলাম, তাহলে এ কেটে যাবে, tan স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার হয় কি 1, হয় না। তার মানে হওয়া উচিত কি সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে সেক tan, তার মানে আলটিমেটলি ব্যাপারটা এরকম। মানে জাস্ট তুমি শুধু ফর্মুলা চিন্তা করো, জাস্ট ফর্মুলা, অন্য কিছু চিন্তা করারই দরকার নেই তোমার, ঠিক আছে? ওকে, বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস a
ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণটার একটি সাধারণ মূল। আচ্ছা, একটা সাধারণ মূল থাকলে কি ঘটনা ঘটে? সাধারণ মূল থেকে যেটা হবে এ বি, বি সি, সি। মজাদার ব্যাপার হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। 1221 1221 স্কোয়ার করে দিবা 1221। আরো সহজভাবে বলতে গেলে A1 B2 মাইনাস A2 B1 ইন্টু B1 C2 মাইনাস B2 C1 ইকুয়াল টু C1 A2 মাইনাস C2 A1 ইজ এটার উপর স্কোয়ার। তো এখন এখানে কি, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে এক্স এর সহগ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর ধ্রুবক পদকে আমরা সি হিসাবে কনসিডার করতেছি। তো তুমি এই সমীকরণে যদি বসাও তাহলে আমরা কি পাইতে পারি? তাহলে A1 বলতে 1 B2 বলতে 14, তাহলে -14 মাইনাস। এরপর কি বলছে A2 বলতে কোনটা? 1, B1 বলতে 11, তাহলে হচ্ছে +11। কথা কি বুঝছো? -7 প্লাস। এরপর দেখো B1 বলতে কি বোঝাচ্ছে? -11। C2 বলতে কি বোঝাচ্ছে? 2A1, তাহলে -22E। ওকে, এরপর মাইনাস B2 বলতে বোঝাচ্ছে -14, তাহলে +14A ইকুয়াল টু C1A2, তাহলে C1 বলতে কি বোঝাচ্ছে? C1 বলতে বোঝাচ্ছে A, A2 বলতে কি বোঝাচ্ছে? 1, তার মানে আলটিমেটলি A মাইনাস C2 বলতে কি বোঝাচ্ছে? C2 বলতে বোঝাচ্ছে আমাদের 2A, A1 বলতে বোঝাচ্ছে 1, তার মানে -2A স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -8 ইকুয়াল টু স্কোয়ার, তাহলে 24A ইকুয়াল টু স্কোয়ার। তাহলে এর মান আসতেছে আমাদের 0 এবং 24, এর মান আসতেছে 0 এবং 24, এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? একটু মাথায় রাখো, এটা আমাদের জাস্ট শুধু মাথায় রাখতে হবে এই লাইনটা, জাস্ট আমাদের মাথায় রাখতে হবে এই লাইনটা। আচ্ছা, তার আগে এই লাইনটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে আমাদের, জাস্ট এই লাইনটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমাদের নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। বলা হচ্ছে sin π/3 মাইনাস সাইন ইনভার্স -1/2। এখন এই ম্যাথটাতে একটু কমপ্লেক্সিটি কাজ করবে, কারণ কি ব্র্যাকেটের ভিতরে সাইন, আবার সাইন ইনভার্স π/3, আবার -1/2, তো এগুলো চিন্তা করার কিছু নেই। দেখো, এইটা সাইনের সাথে মনে রাখো যে এই পুরোটা একটা অ্যাঙ্গেল, এই পুরোটা একটা কি অ্যাঙ্গেল, সাইনের সাথে যা আছে পুরোটা একটা কোণ হিসেবে কাজ করতেছে। তো পুরোটা যদি কোণ হিসেবে কাজ করে তো এটার মান থাকবে। তো দেখো আমরা মান একটু বের করি, তাহলে দেখো সাইন ইনভার্স -1/2, তো সাইন ইনভার্স -1/2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? সাইন ইনভার্স -1/2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? তাহলে দেখো -π/6, এটা তো লিখতে পারি, কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আমি লিখে লিখছি সাইন π/3 মাইনাস, এখানকার মাইনাস আসলো আর এখানকার মাইনাস দিয়ে হয়ে যাবে প্লাস, তার মানে আলটিমেটলি এটা +π/6। 60 30 90, সাইন 90 মানে হচ্ছে আমাদের 1, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 1। সাইন 90 মানে 1, অ্যান্সার হচ্ছে আমাদের 1। কি বুঝছো? তুমি শুধু মাথায় রাখো সাইনের পরে যা অংশ আছে ইনভার্স, কারণ ইনভার্স একটা অ্যাঙ্গেল প্রদান করবে তোমাকে। কথা কি বুঝছো না বুঝো নাই? আর সাইন নর্মাল যে ত্রিকোণমিতিক ফাংশন, এটা প্রদান করবে তোমার একটা নির্দিষ্ট ভ্যালু, ঠিক আছে? নির্দিষ্ট ভ্যালু 1 2 3 4 5 7। সাইনের ক্ষেত্রে একের বাইরে যাবে না, মাইনাস প্লাস যাই হোক এর ভিতরেই থাকবে। টেনের ক্ষেত্রে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখো। আমাদের লাস্ট কোশ্চেন 23-24 সেশনের বলা হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে ও 4 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলমান বস্তুকণা ফিফথ বা অর্থাৎ পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা দেখো nth তম সময়ে, মানে নির্দিষ্ট সময়ে, মানে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত, এই সূত্রটা আমরা যদি জানি, STTS ইকুয়ালস টু U প্লাস হাফ A 2T মাইনাস 1, এটা আমরা জানি। তার মানে আমার ফর্মুলা যদি লিখি তাহলে S ফিফথ মানে পঞ্চম সেকেন্ডে, ইউ বলতে কত বোঝাচ্ছে 10 প্লাস হাফ
এ বলতে বোঝাচ্ছে 4, 2t, 2 into 5 minus 1, 20 প্লাস এটা কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 2, তাহলে 2 into 9 তার মানে 18, তাহলে 18 যোগ 20 38 মিটার পার সেকেন্ড, সরি মিটার, দ্রুতের একক মিটার, ঠিক আছে, তাহলে 38 মিটার। ওকে, 38 মিটার। তো দেখো আমরা 2023-24 সেশনের সবগুলো দেখলাম, এরপর আমরা 22-23 সেশনের দেখব, ঠিক আছে। তো 22-23 সেশনে দেখার আগে আমাদের এটুকুই আমরা রাখবো, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট সিকুয়েন্সিয়ালি দেওয়া হবে, তোমরা দ্বিতীয় পার্ট দেখবা আশা করা যাচ্ছে। এবং যদি কোনো কোয়েরি থাকে তোমাদের, তো কোয়েরিগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।